বিদেশে যারা টাকা পাচার করছেন তাদের নাম চাইলেন অর্থমন্ত্রী। ৩ মাসের মধ্যে চীন থেকে আসছে সিনোফার্মের ১.৫ কোটি টিকা, স্বাস্থ্যমন্ত্রী। একে একে ১১ পেরোল এটিএন নিউজ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব, বাংলাদেশ ভারত মুখোমুখি আজ রাতে। এটিএন নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। টেলিভিশন চ্যানেল মানেই টিআরপি, ব্যবসা, খবরের ছোটয় সত্য মিথ্যের বাড়াবাড়ি, দর্শকদের মাথা কিনে নেয়ার কুৎসিত প্রতিযোগিতা নয়। এই বাংলাদেশে খবরের মানে বাংলার ২৪ ঘন্টা। একটি টিভি চ্যানেল হলো বাংলার সাধারণ মানুষের অসাধারণ গল্প। একে একে ১১ পেরোলো বাংলাদেশের মতোই এগিয়ে চলায় এটিএন নিউজ। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। পুরো খবরে যাচ্ছি। বিদেশে যারা টাকা পাচার করছেন তাদের নাম চাইলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জাতীয় সংসদে সম্পূরক বাজেট আলোচনায় আজ কথা বলেন তিনি। আর জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ দুর্নীতিবাজদের ধরতে কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে দুর্নীতি দমন কমিশন দুদকের অফিস খোলার তাগিদ দেন। আমি স্পষ্ট একটি প্রস্তাব, দুদকের একটি অফিস, হেড অফিস আপাতত বাংলাদেশে রাখার দরকার নাই। ওটা কানাডায় সৃষ্টি করুক, আরেকটি মালয়েশিয়া ব্রাঞ্চ করুক, একটি আমেরিকা করুক, অস্ট্রেলিয়া করুক, দুবাই করুক। এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো সঠিক চিত্রটি কি। মাননীয় স্পিকার, কোনো জায়গায় কোনোভাবে কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খল অবস্থা এবং দুর্নীতি, আমি সবসময় এর বিরুদ্ধে। আমি চাই, আমরা সবাই চাই, আমাদের সরকারও দাবি করে যে আমাদের এগুলো বন্ধ করতে হবে, এবং এগুলো কিন্তু বন্ধ হচ্ছে। আগে যে অবস্থা ছিল আজকে সেই অবস্থা নাই। কারণে তো আমি জানি না, আমার কাছে সেই লিস্ট নাই। আমি আমাদের কাছে সংসদে আরও একদিন বলেছিলাম, যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন, নামগুলো যদি আমাদের দেন মেহরবানি করে। এটা তো আপনারা সংসদে আছেন, শুধু আমরা আমার মতো আপনাদের দায়িত্ব আছে। সেই কাজটি যদি আপনারা করেন তাহলে আমাদের সহজ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সংসদে অভিযোগ করেন, করোনা ভাইরাসের টিকা সংগ্রহে কেবল আশার বাণী শোনা যাচ্ছে, কবে কোথা থেকে টিকা আসবে নিশ্চিত করে পাওয়া যাচ্ছে না সে তথ্য। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিএনপি ও জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তার সমালোচনা করেন তারা। স্বাস্থ্য খাতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেন সংরক্ষিত আসনের এমপি রওশন আরা মান্নান। দেশের প্রত্যন্ত অঞ্চল এবং হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না বলেও অভিযোগ করেন একাধিক সংসদ সদস্য। জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানান, দেশের প্রত্যেক নাগরিকের পেছনে টিকার ব্যয় হচ্ছে ৩,০০০ টাকা করে। করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত টিকা আমরা নিশ্চিতভাবে কোথা থেকে পাবো, কতটুকু পাবো, কখন পাবো, এটা আমরা কেউ জানি না। আমরা কিছু কিছু জায়গা থেকে আমরা পাচ্ছি বিভিন্নভাবে। তারা আমাদের প্রতি বন্ধুসুলভ মনোভাব দিয়ে কিছু আমাদেরকে ডোনেশন দিচ্ছেন, সেই টিকা দিয়ে আমরা চলছি। আমরা যদি স্বাস্থ্য শিক্ষার মতন একেবারে বেসিক জায়গাগুলোতে নজর না দেই, এই বড় বড় ফ্লাইওভার, বড় বড় রাস্তাঘাট যেটা আজকে বানাবো কালকে ভাঙবে, সেই দিকে মনোযোগ দিয়ে অবকাঠামো, ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে যদি সারাদিন তাকিয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে করোনা বলেন আর যাই বলেন আমাদের দেশে সাধারণ মানুষের কোনো উপকার তাতে হবে না। আমার মা অসুস্থ হয়েছিল, আমি গত 17 জানুয়ারি বগুড়া শহীদ মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলাম কিডনি জনিত রোগের কারণে। আমার মার সে চিকিৎসাটা আমি সেখানে ভালো মতো করতে পারিনি মাননীয় স্পিকার। আমি সেখানে গিয়েছি, আইসিইউতে তার কোনো ডায়ালিসিসের কোনো ব্যবস্থা নেই মাননীয় স্পিকার। স্বাস্থ্যে যেখানেই দুর্নীতি আছে, আপনারা জানেন তারা জেলে আছে।
3000 টাকা লাগবে প্রতিটা মানুষের জন্য ভ্যাকসিনের, যদি বর্তমানে এই দাম থাকে। এবং করোনার সময়ও আপনাদের জানা থাকতে হবে যে প্রতিটা ব্যক্তির জন্য 15,000 টাকা ব্যয় হয়েছে পার ডে। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আগামী 3 মাসের মধ্যে চীন থেকে 1.5 কোটি সিনোফার্মের টিকা আসছে। এজন্য একটি চুক্তি সই হবে দ্রুতই। পাশাপাশি সিনোভ্যাকের টিকা কেনার জন্য সরকার অনুমোদন দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামের ভিটামিন A+ ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 13 জুনেই আসবে সিনোফার্মের 6 লাখ টিকা। শিগগিরই ফাইজারের টিকা দেওয়া শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর মানুষ নয়, বরং সিনোফার্ম ও ফাইজারের টিকা পাবেন সবাই। আগামী 19 জুন পর্যন্ত সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 2.22 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানানো হয়। সিনোফার্মের ভ্যাকসিন ব্যবহার করছি। উপহার শুরু যেটা দিয়েছিল 5 লাখ, আরো 6 লাখ আমরা 13 তারিখে আশা করছি বাংলাদেশে, এবং তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি যাতে আমাদেরকে আরো 1.5 কোটি ভ্যাকসিন আপাতত তারা দেয় 3 মাসে। এটাই চুক্তিবদ্ধ হয়েছে। আর পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায়। জনগণের সঙ্গে প্রতারণা করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাকশাল সৃষ্টি করে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। অন্যদিকে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, তাই আওয়ামী লীগের অভিযোগ ভিত্তিহীন বলেন তিনি। কোভিড মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এবার এটিএন নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। দেখতে দেখতে 11 বছর পূর্ণ করল এটিএন নিউজ। দীর্ঘ এই যাত্রায় সঠিক সংবাদ প্রচারে সর্বোচ্চ পেশাদারিত্ব, দেশের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি খাঁটি বাংলাদেশের চ্যানেল হবার চেষ্টা করেছে এটিএন নিউজ। জন্মদিনে সেই যাত্রাপথের খোঁজ জানাচ্ছেন রেজন ফয়েজ। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত। এমন করেই প্রতিদিন 11টি বছর বাংলার 24 ঘন্টার খবরের তেষ্টা মিটিয়ে চলেছে এটিএন নিউজ। 2010-এর 7ই জুনে ফিরে গিয়ে যদি শুরুর গল্পটা বলি, তাহলে বলতে হয় দেশের একমাত্র সংবাদভিত্তিক টিভি চ্যানেল হিসেবে যাত্রাটা শুরুই হয়েছিল সাহসের উপর ভর করে। সত্যকে সত্য বলার সাহস, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ আর স্বাধীনতার পক্ষে থাকার সাহস, কাউকে অনুসরণ বা অনুকরণ নয়, খাঁটি বাংলাদেশের টিভি চ্যানেল হবার সাহস। এটিএন নিউজ, বাংলার 24 ঘন্টা। নিশ্চয়ই একটু ধাঁধায় পড়ে গেলেন, খাঁটি বাংলাদেশের টিভি চ্যানেল সেটা আবার কি? কারো নিউজ ভালো, কারো বা প্রোগ্রাম। এই যদি হয় কোনো টিভি চ্যানেলের ভালো খারাপের মানদণ্ড, তাহলে এটিএন নিউজ কখনোই সেই পথে হাঁটেনি। এটিএন নিউজের কাছেই খবর কিংবা অনুষ্ঠান মানেই যে মানুষের কথা বলা, মানুষের জন্য কথা বলা। টিভি চ্যানেল মানেই যখন নিত্য নতুন টেকনোলজির ছড়াছড়ি, তখন এটিএন নিউজ এমন কিছু প্রযুক্তি ব্যবহার করছে যা তাদের একেবারে নিজেদের আইডিয়া আর প্রযুক্তিতে তৈরি, যাকে বলে বাংলা টেকনোলজি। স্লোগানে নয়, সত্যি সত্যি মেড ইন বাংলাদেশের এমন ব্যবহার এটিএন নিউজ ছাড়া আর কে পেরেছে? বাংলার 24 ঘন্টা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে অ্যাকচুয়ালি আমরা 24 ঘন্টাই আপনাদেরকে আপ টু ডেট নিউজ আমরা দিয়ে থাকি, এবং কোথায় যখনই কোনো জায়গায় কোনো কিছু ঘটে সঙ্গে সঙ্গে আপনারা সেই নিউজটি পেয়ে যান, এবং সারা বিশ্বের সকল বাঙালির ঘরে পৌঁছে যায় সেই নিউজটি। এটি আমাদের বলবো যে এটিএন নিউজের একটি বড় কৃতিত্ব। প্রতিযোগিতার এই বাজারে প্রচারেই যখন প্রসার,
তখন এখানেও লাগাম টেনে ধরার সাহস দেখিয়েছে এটিএন নিউজ। শুধুমাত্র টিআরপির জন্য সবকিছু প্রচার নয়, বরং সাংবাদিকতার মানদণ্ড ধরে রেখে যা কিছু বিভৎস মানুষের মনে খারাপ প্রভাব ফেলতে পারে শুরু থেকেই তা প্রচার করেনি এটিএন নিউজ। এই যেমন লাশের ছবি কিংবা ধর্ষণের ভিকটিমের কোনো ছবি নিশ্চয়ই কোনোদিনই দেখেননি, দেখবেন না এই পর্দায়। আবার টিভি এখন মানুষ আর খুব একটা দেখে না, এমন প্রচারণায় টিভি চ্যানেলগুলোতেই যখন ফেসবুক আর ইউটিউবে ভাইরাল হবার প্রবণতা, তখন সেখানে নানা মানহীন অরুচিকর কন্টেন্টের অভিযোগ। শুধু ব্যবসার জন্য এটিএন নিউজ কখনোই এতে গা ভাসায়নি। এটিএন নিউজ মানেই টিভি পর্দায় যে রুচিশীল কন্টেন্ট, ইউটিউবে তাই। এটাই তো বাংলার রুচি। একটা শিরোনাম দিয়ে দিলাম অমুক এই করছেন ভিডিও সহ, ওইরকম দিয়ে দিয়ে অনেক হিট হয়তো পাওয়া যাবে, কিন্তু তাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু হিটের লোভে, অল্প একটু জনপ্রিয়তার লোভে আমাদের অনেকেই আমরা ফাঁদে পা দেই। সেই ফাঁদে যেন এটিএন নিউজ কখনো পা না দেয়, সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। তাই তো এটিএন নিউজের সব সময়ের চেষ্টা মানবিক চ্যানেল হয়ে মানুষের মন জয় করা। বিশ্বের আসলে একটাই এমন চ্যানেল যে সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষদের দিয়ে সাধারণ মানুষের মন জয় করা একটা চ্যানেল। আমরা ব্যবসা সফল হয়তো ততটা নয়, আর এই জায়গায় আমরা একেবারে নাম্বার 1। 11 বছর পূর্ণ করে আরও সামনে এগিয়ে যাবার পথে এটিএন নিউজের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। টিআরপির পেছনে না ছুটেও মানুষের ভালোবাসা অর্জন করা যায়, মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। গত 11টি বছর ধরে এটাই প্রমাণ করে গেছে এটিএন নিউজ। আগামীতেও বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে, বাংলার 24 ঘন্টা হয়ে থাকতে চাই এটিএন নিউজ। আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমি বা একজন উপস্থাপক যখন আপনাদের সামনে একটা সংবাদ জানাই, তার পেছনে থাকে অনেক ছায়া গল্প, যে ছায়া গল্প জুড়ে সাধারণের অসাধারণ অভিব্যক্তি। আজ একে একে 11-র এই ক্ষণে সাধারণের এসব গল্প নিয়ে সহকর্মী সাজ্জাদ হাবিবি সেতুর রিপোর্ট। আমাদের মা আর মেয়েরা কথাই বলতে চান না, সেটা ব্যক্তিগত, জাতীয়, এমনকি স্বাস্থ্য ইস্যুতেও। কিন্তু সেই মা আর মেয়েরা ক্যামেরার সামনে বসে কথা বলছে গোটা বাংলাদেশের সাথে। একদিনেই কি হয়েছে? আমার মিন্সের সময় প্রচন্ড পেটে ব্যথা করে, আর একটু ব্লাড বেশি যায়। একটু যদি তোমার কাছে মনে হয় যে রক্ত একটু বেশি যাচ্ছে, তাহলে একটু আয়রন আছে যে খাবারগুলোতে, একটু কচু শাক, কলিজা, এগুলো খাবার একটু তুমি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে। দেশের স্বাস্থ্যসেবার ন্যায্যতা নিয়ে এটিএন নিউজের পর্দায় কানেক্টিং বাংলাদেশ। ম্যাডাম, আমার কোনো ওষুধ নাই। আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন 2 বেলা করে, কোরাল ক্যাল ডিএক্স। মাতৃ, শিশু আর নারী স্বাস্থ্যের সুরক্ষায় আমাদের এই নিবেদনকে সমর্থন জানিয়েছে রাষ্ট্র। কিন্তু তার চাইতেও সাধারণের এমন সহজ সরল হাসির আবেদন কি কম? সপ্তাহে এমন 100 মানুষের গল্প আঁকা থাকে এটিএন নিউজের পর্দায়। 11 বছর মানে 4015 দিন। এটিএন নিউজের শুরুর দিন থেকেই দেশের সমসাময়িক ইস্যুতে সাধারণের বক্তব্য তুলে ধরার সম্পাদকীয় নীতিতে আমাদের কথা। এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। দিনে অন্তত 10 জন করে হলেও এই আয়োজনের মাধ্যমে আমাদের পর্দায় রাজনীতি, অর্থনীতি, যে কোনো ধরনের অন্যায়, দুর্নীতি কিংবা খেলা, 40,000-এর বেশি মানুষ সরাসরি বক্তব্য রেখেছেন আমাদের পর্দায়। বাংলাদেশের সবাই যে অনলাইনে ক্লাস করতে পারে এমনটা না। স্বাস্থ্য খাতে অবশ্যই সংস্কার দরকার, শুধুমাত্র চিকিৎসা দিয়ে স্বাস্থ্য না। সাধারণ গরিব মানুষ আমরা যে আমগো তো আয় বাড়ে নাকি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যতটা নিয়ন্ত্রণে রাখা দরকার, এটা সম্পূর্ণ বাজেটের আওতায় আসে না। এ তো গেল রোজকার গল্প। উৎসবে যখন সব টেলিভিশনের পর্দায় গ্ল্যামার, হাই ভোল্টেজ স্টার, স্পটলাইট আর টাকার ঝনঝনানির এক প্রতিযোগিতা, তখন এটিএন নিউজ সেই প্রতিযোগিতায় জিতে যায় সাধারণের অসাধারণের গল্পে ভর করে।
দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা মাগো। পর্দা জুড়ে ওই সাধারণের রাজত্ব, টেলিভিশনে শিল্পী বনে যাওয়া, তাতে ঈদে ঢাকাবাসীর বিনোদন স্পট প্রজাপতি গুহা। শুধু উৎসবের আলোই না, নানা সময়ের নানা সামাজিক আন্দোলনের প্ল্যাটফর্ম বনে গিয়েছে দর্শকদের বক্তব্য সামনে রেখে। আমরা সব সময় জনগণকে নিয়েই প্রোগ্রাম করে থাকি। শুধু আমরা যে না যে আমরা নিউজ চ্যানেল চালাই, নিউজ শুধু দেখাই তা না, আমাদের পুরো কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারাই আজকে এটিএন নিউজকে এত দূর এগিয়ে নিয়ে গেছেন এবং আগামীতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। শহর জুড়ে উন্নয়ন প্রকল্প আর মহামারী, অনুষ্ঠানের ভেন্যু কিংবা ধরনে পরিবর্তন এসেছে, কিন্তু উৎসবের রং আর বৈচিত্র্য ছাড়িয়েছে কোটি গুণ। গত রোজার ঈদে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমরা জেলখানায় কয়েদিদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করি, যেটা আমাদের সবার প্রশংসা করেছে এটিএন নিউজ, যে কারাবন্দীদের একটি প্রোগ্রাম, যেখানে কারাবন্দীরা সেখানে পারফর্ম করছে, গান গেছে। তো এইসব কিছু কিছু নতুন জিনিস আমরা সবসময় আমাদের দর্শকদেরকে উপহার দিয়ে থাকি। ওরাও তো এই বাংলার সন্তান। ৩১৭ কারাবন্দীকে নিয়ে সেরা কারাকণ্ঠ, সাধারণের এমন অসাধারণ গল্প, সে তো এটিএন নিউজের নিয়মিত। মহামারীকালে সবার মগজে মননে করোনার দাগ। শুরুর দিকে যখন গোটা স্বাস্থ্য খাতের ত্রাহি অবস্থা, এটিএন নিউজ শুধু সমালোচনা না, দায়িত্বশীলতার শিরোনাম নিয়ে স্বাস্থ্য খাতের সবার পাশে দাঁড়িয়ে বলেছে, থ্যাংক ইউ ডক্টর। আমাদের জন্য কেউ কেউ গুনগুন করে গাইছে, তোমরা আলোর পথযাত্রী। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। নিরপেক্ষ না, এটিএন নিউজ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষে। 11 বছর ধরে এটিএন নিউজ দর্শকরা দেখছেন মুক্তিযুদ্ধের জানা অজানা গৌরব গাথা। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধীদের অপরাধ এবং তৎপরতাও দর্শকদের সামনে তুলে ধরছে এই চ্যানেল। নিরপেক্ষতার কথা বলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিরোধী শক্তিকে টেলিভিশন স্ক্রিনে জায়গা করে দেওয়ার বিপক্ষে এটিএন নিউজ। বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরুর থেকেই এটিএন নিউজ দর্শকদের জানিয়েছে, আমাদের অবস্থান বাংলাদেশের পক্ষে। যে দেশে আসলে দেশ বিরোধী রাজনীতি, দেশ বিরোধী সবকিছু চলে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। পৃথিবীর কোনো দেশেই নাই যে সেই দেশ বিরোধী রাজনীতি। তো সেই দেশে সাংবাদিকতা করতে গিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল ল বলবো আমি অ্যাকুরেট, আমি নিরপেক্ষ, বরং আমি গর্বের সঙ্গে বলি আমি নিরপেক্ষ সাংবাদিক নই, আমরা নিরপেক্ষ সাংবাদিক নই, আমরা এটিএন নিউজ বাংলাদেশের পক্ষে, আমরা এটিএন নিউজ স্বাধীনতার পক্ষে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই এবং যারা স্বাধীনতা বিরোধী, দেশের বিরোধী, যারা নিজেদের অস্তিত্বের বিরোধী, তাদেরকে বারবার করে মনে করিয়ে দেই, তোমরা লজ্জিত হও। মুক্তিযুদ্ধের গৌরবের নানান অজানা অধ্যায়, হারিয়ে যাওয়া সত্য আর অকুতোভয়ী বীরদের সাহসের গল্প এটিএন নিউজ তুলে ধরেছে দর্শকদের সামনে। স্বাধীনতা বা বিজয়ের মাস শুধু না, বছর জুড়েই দর্শকরা পেয়েছেন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নানান আয়োজন। একবার নুন মিললে পান্তা মিলে না, পান্তা মিললে নুনও মিলে না। মুক্তিযুদ্ধের সময়ের মানবতা বিরোধী অপরাধের তদন্তে এটিএন নিউজ টিম ছুটেছে দেশের নানান প্রান্তে। মুক্তিযুদ্ধের গৌরব গাথার লুকানো অধ্যায়ের খোঁজ চলেছে দেশের বাইরেও। এটিএন নিউজ পরিবার সদস্যদের ব্যক্তিগত আর্কাইভ থেকে হয়েছে বঙ্গবন্ধুর উপর প্রদর্শনীও। মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব প্রোগ্রাম, যেসব ছবি এটিএন নিউজের কাছে আছে, আমার মনে হয় এই বিরল কালেকশন, যেটা খুব কম। শুধু তাই না, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর উপরে আমাদের যে কালেকশন, আমাদের এটিএন নিউজের প্রণব শাহ, তার কাছে যে বঙ্গবন্ধুর উপরে যে ছবির কালেকশন আছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো দ্বিতীয় কারো কাছে এইসব কালেকশন আছে। শুধু ইতিহাস না, মুক্তিযুদ্ধের যে চাওয়া সেটা কতটা বাস্তবায়ন হয়েছে, সমাজের কোন অন্ধকার কূপে লুকিয়ে আছে কোন অধ্যায়, সবার সামনে সেটা তুলে ধরার চেষ্টা সবসময় করেছে এটিএন নিউজ।
আমার সোনার বাংলা। আমি বিজয় দেখেছি, সাধারণের মুক্তিযুদ্ধ, মানুষে হোক বিজয়, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত নামে এটি নিউজের অনেকগুলো ধারাবাহিক আয়োজন প্রভাব ফেলেছে মানুষের হৃদয়ে, রাজনীতির মাঠে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও। প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করব, কিন্তু এই দেশ তো তাদের হাতে তুলে দিতে পারবো না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সংবাদ সংগ্রহ আর তা প্রচার করেই থেমে নেই এটিএন নিউজ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এটিএন নিউজের টিম। কখনো বিশেষ শিশুদের নিয়ে সমাজের ট্যাবু ভাঙতে, কখনো বা নিরাপদ সড়ক কার্যক্রম এগিয়ে নিতে। মহামারীতে স্বাস্থ্য সচেতনতা, 1 টাকায় ইফতার, পূজা উৎসবে 10 টাকার কাপড় নিয়েও এটিএন নিউজ পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। বিশেষ শিশুদের নিয়ে সমাজে ছড়িয়ে আছে নানা কুসংস্কার, অজ্ঞতা। বিপাকে পড়েন বাবা মা, সমাজের বাঁকা চোখে হতাশা ঘিরে ধরে তাদের। এরপরও সন্তানদের সুষ্ঠু জীবনে ফিরিয়ে আনার লড়াইটা চালিয়ে যান অনেকে। আমার সন্তানই শ্রেষ্ঠ। সমাজের প্রচলিত ট্যাবু ভাঙা ছাড়াও সেই সব বাবা মাকে শক্তি সাহস যোগাতে পাশে দাঁড়ায় এটিএন নিউজ। বিশেষ শিশুদেরও যে আছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার, এমন সব বিষয় নিয়ে আমাদের আয়োজন পাওয়ার প্যারেন্টস। তুমি এরকম কথা বলছো কেন? বলছো তো স্বাভাবিক, আমি তখনও জানি না। পথ চলার 1 বছরের মাথায় পথেই দুর্ঘটনা কেড়ে নেয় এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনিরের প্রাণ। একজন স্বপ্নচারীর মৃত্যুতে কি যে হারিয়ে গেছে হাড়ে হাড়ে টের পায় এটিএন নিউজ পরিবার। প্রায় প্রতিদিনই সড়কে স্বজন হারানোর কান্না, কত আশা আকাঙ্ক্ষা, স্বপ্নের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। এই চিন্তাভাবনা থেকেই নিরাপদ সড়কের সচেতনতায় উদ্বুদ্ধ করতে পথে নামি আমরা। এমন মহৎ উদ্যোগে সামিল হন সমাজের নানা শ্রেণী ও পেশার মানুষ। আমার একটা মাত্র ছেলে মরে গেছে এই অ্যাক্সিডেন্টে। মহামারীতে এবার মা, প্রিয় মাতৃভূমির আর্তনাদটাও একই। করোনা এত শক্তিশালী নয় যে দমাতে পারে বাংলার সন্তানদের। কোভিড-19 যত চেপে ধরেছে তত জোরে, তাই আমরা বলেছি মাকে ভালোবাসি। এভাবেই সতর্ক হয়ে সুস্থ থাকব, নিরাপদে রাখবো মাকে, প্রিয় বাংলাদেশকে। শ্বাসের সমস্যা হয় না, কানে ব্যথা লাগে না, ভালোবেসে এমন 2টি মাস্ক কেউ উপহার দেবে ভাবতেও পারেননি কারওয়ান বাজারের সাধারণ মানুষ। বিদ্যানন্দের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসম্মত স্বস্তির মাস্ক বিতরণ করে এটিএন নিউজ। মহামারীতে সাধারণ মানুষের নানা সংকট, আনন্দগুলোও যেন ফিকে হয়ে গেছে। এগিয়ে আসি আমরা। মিডিয়া পাড়ার পূজা উৎসবে জাতপাত ধর্মের ভেদাভেদ ভুলে 10 টাকায় কাপড় বিতরণ করা হয়। সবাই মিলে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতেই বিদ্যানন্দের সঙ্গে যৌথ আয়োজন। কারওয়ান বাজারে শ্রমজীবী মানুষের মাঝে পুরো রমজান মাস জুড়েই ছিল 1 টাকার ইফতার। শর্ত দেয়া হয় সঠিকভাবে মুখে মাস্ক থাকার। বিদ্যানন্দের সঙ্গে যৌথ এই আয়োজনে প্রতিদিন কয়েকশো দরিদ্র মানুষ অংশ নেন। একটা মাস্ক পরার অভ্যাস করার জন্য যা যা করণীয় সেটা আমরা সাধারণ মানুষের সঙ্গে করছি। এই 1 মাস হয়তো ইফতার দিয়ে, এটা আমাদের এক ধরনের লড়াই। এই লড়াইটাতে আমাদের জিততে হবে, বাংলাদেশে জিততে হবে। আর্থিক অনটনে ঈদের কেনাকাটার সামর্থ্য ছিল না কারো কারো। ঈদের আগেই এমন 4500 সুবিধা বঞ্চিতের হাতে তুলে দেয়া হয় ঈদের পোশাক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল গোটা বিশ্বের মানুষ, তবে সত্যিকারের ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা। করোনার ভয়ে অনেকে যখন এমনকি মাকেও জঙ্গলে ফেলে দেয়, তখন ডাক্তাররা নিজের জীবনের মায়া না করে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এটিএন নিউজ ধন্যবাদের ডালি নিয়ে দাঁড়িয়েছে সেই ডাক্তারদের পাশে, দেখিয়েছে হাতে হাত রেখে কিভাবে গড়ে তুলতে হয় প্রতিরোধের দেয়াল। মফিদুল তোপর রিপোর্ট।
মহামারীকালে এক একটি জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা ফ্রন্টলাইনারদের। দিনের পর দিন মৃত্যুকে হারিয়ে দেওয়ার এক অসম লড়াইয়ে হাতিয়ার যখন এক বুক সাহস, তখন ক্লান্তিও হার মানে। করোনাকে হারিয়ে দেওয়ার কাজটা যে শুধু চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের না, সবার, সেই বোধটুকু তো জাগাতে হবে। আর তাই 24 ঘন্টার সংবাদ ভিত্তিক একটা টিভি চ্যানেল সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জনসচেতনতা তৈরিতে, পরিণত হয় মহামারী মোকাবেলার যুদ্ধে অদৃশ্য ঢাল হয়ে। শুধু কি সচেতনতা তৈরিতেই দায়িত্ব শেষ হয়ে যায়? না, থ্যাঙ্কলেস জব হিসেবে যারা কখনোই ধন্যবাদ প্রত্যাশা করেন না, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও যে দায়িত্বের মধ্যে পড়ে, যোগাতে পারে উৎসাহ। এটিএন নিউজের থ্যাংক ইউ ডক্টর অনুষ্ঠানটা তারই প্রমাণ। মহামারীকালে স্বাস্থ্য খাত নিয়ে নানাভাবে ছড়িয়েছে গুজবের ডালপালা। তারপরে কিউ, তারপরে 7 প্লাস 6 সমান সমান 13। এটা হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সেসব গুজব নস্যাৎ আর সত্যিকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির সমালোচনায় মুখর ছিল এটিএন নিউজ। গণমাধ্যমের এই মূলনীতি প্রশংসিত হয়েছে সব মহলেই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এটিএন নিউজের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, গত 11 বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এই সংবাদভিত্তিক চ্যানেলটি। গত 11 বছরের দীপ্ত পদচালায় এটিএন নিউজ সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করেছে এবং আমি আশা করব ভবিষ্যতের পথ চলাতেও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটিএন নিউজ অতীতে যেমন অনবদ্য ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও একই ভূমিকা পালন করবে। আমি এটিএন নিউজের সমস্ত দর্শক শ্রোতাদের এবং এটিএন নিউজ পরিবারের সবাইকে অভিনন্দন জানাই। তারা আমাদের এই অগ্রযাত্রায় সারথি হবে, এটি প্রত্যাশা। সময় হলো বাইজেস্টের বিরতি নেবার, আর এরপর জানিয়ে ফিরছি। মহাখালীতে 7তলা বস্তিতে আগুন, পুড়ল কয়েকশো ঘর। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশের করোনা পরিস্থিতি জানাবো। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরো 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,869-এ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 510টি পরীক্ষাগারে 17,666 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 1,970 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে শনাক্তের হার 11.47%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 8,12,960। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,918 জন। এ নিয়ে মোট সুস্থ 7,53,240 জন। আরো খবর, মহাখালীর 7তলা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে কয়েকশো ঘর, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসানকে সভাপতি করে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ভোর 4টার দিকে রাজধানীর বড় এই বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুন বাড়তে থাকায় আরও তাদের সঙ্গে যুক্ত হয় 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করেন। অবশেষে ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় ভোর 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন মামলায় আটক নেতাদের বাদ দিয়েই 33 সদস্যের কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এ কমিটির আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব
মাওলানা নুরুল ইসলাম জেহাদি। সকালে ঢাকার খিলগাঁওয়ে মাওলানা নুরুল ইসলাম জেহাদি নতুন কমিটি ঘোষণা করেন। জুনায়েদ বাবুনগরী কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির সাবেক আমির শাহ আহমদ শফিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মামলার আসামি। প্রতিষ্ঠাকাল থেকেই হেফাজতের আমির ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি। তিনি গত বছর মারা যাওয়ার পর নানা আলোচনার মধ্যে গত 15 নভেম্বর সম্মেলনে বাবুনগরীকে আমির করে হেফাজতের 151 সদস্যের কমিটি এবং সেই কমিটি গঠন করা হয়। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় এবার লিচুর ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা আর দাম দুটোই ভালো। বাগানীদের মুখে তাই তৃপ্তির হাসি। জেলায় এবার 510 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা গতবারের চেয়ে 55 হেক্টর বেশি। বাগানের বেশিরভাগই সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায়। মূলত বোম্বাই, পাটনাই ও চায়না থ্রি জাতের লিচুর আবাদ হয় সেখানে। চৈত্রের খরায় কিছু মুকুল ঝরে গেছে, তবে সময়মতো বৃষ্টি হওয়ায় লিচু বেশ দ্রুত বড় ও পরিপক্ক হয়ে উঠেছে। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 15 কোটি 30 লাখ টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের। আবারও সময় হলো 22 বিরতি। এবার এরপর জানিয়ে ফিরছি। পাকিস্তানের দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত 40। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। স্বর্ণের বড় বাজার ভারত। করোনা মহামারীতে স্বর্ণের ব্যবহার কমেছে দেশটিতে, যার প্রভাব পড়েছে আমদানিতেও। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয় ভারত। পরিস্থিতি মোকাবেলায় চলাচল, কেনাকাটা, বিয়ে ও উৎসব আয়োজনে কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এতে ভাটা পড়েছে স্বর্ণের চাহিদায়। এ কারণে কমেছে আমদানিও। এক মাসের ব্যবধানে আমদানির পরিমাণ কমেছে 59 টন বা 83.93%। গত বছর করোনা শুরুর পর থেকে ভারতে স্বর্ণ আমদানির রেকর্ড পরিমাণ কমে যায়। পাকিস্তানের দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। আহত হয়েছে শতাধিক মানুষ। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, সোমবার ভোর 3:30 নাগাদ মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাবার পথে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে উঠে যায়। এ সময় রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা সর সাইয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আশপাশের আশপাশের এলাকায় বেশ কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। করাচি, শুকনোর, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডিতে যাত্রীদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন সেন্টার। খেলার খবর এবার। বিশ্বকাপের বাছাই পর্বে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দোহার জেসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। বৃহস্পতিবার শক্তিশালী আফগানিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জামাল ভুঁইয়ার দল। যদিও ড্রয়ের ফলে ভালো অবস্থানে নেই লাল সবুজের প্রতিনিধিরা। ই গ্রুপে 2 পয়েন্ট নিয়ে সবশেষ স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তি ও পরিসংখ্যানে বিচারে অবশ্য ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে জেমিডের শিশুরা। তবে ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে 6 ম্যাচে ভারত এখনো পর্যন্ত মাত্র 3 পয়েন্ট সংগ্রহ করেছে। সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলে বেশ আত্মবিশ্বাসী তারা। শেষ করব নিউজ আওয়ার, তবে যাবার আগে শিরোনামগুলো দেখে নেব এক নজরে আরেকবার।
বিদেশে যারা টাকা পাচার করছেন তাদের নাম চাইলেন অর্থমন্ত্রী। 3 মাসের মধ্যে চীন থেকে আসছে সিনোফার্মের 1.5 কোটি টিকা, স্বাস্থ্যমন্ত্রী। 11 পূর্ণ করল এটিএন নিউজ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব, বাংলাদেশ ভারত মুখোমুখি রাতে। মহাখালীতে 7তলা বস্তিতে আগুন, পুড়ল কয়েকশো ঘর। পাকিস্তানের 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত 40। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।